হাই এভরিওয়ান, এটা হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাসের পর্ব সংখ্যা 23। উপন্যাস আমি শুধু চেয়েছি তোমায়, লেখনীতে সুরাইয়া রাফা। এই উপন্যাসের সকল পর্ব, এর আগের সকল পর্বগুলি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে পড়ে আসতে পারো। আর কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পে আসি। স্বীকারোক্তি। একটি সহজ স্বীকারোক্তি যা পৃথিবীর সবচেয়ে দুঃসাধ্য অভিব্যক্তিতে পরিণত হয় যখন নিশ্চিত ধ্বংস জেনেও তোমার হৃদয়টা মস্তিষ্কের অজস্র বাঁধ ভাঙিয়ে বেগতি বেসামাল হয়ে সেই ধ্বংসের অভিমুখে পাগলা ঘোড়ার মতোই ছুটে যেতে চায় অহর্নিশ। এদিকে ওই একরত্তি বাধাহীন হৃদয়ের দাপটে তোমার পুরো দুনিয়া গতি হারিয়ে নিশ্চল হয়ে পড়ে মুহূর্তেই। মাফিয়া বস এরিক্স ইউভানের সঙ্গে ঠিক এমন কিছুই ঘটেছে। সারা জীবন নিজের অস্তিত্বহীন দাবি করা নির্জীব হৃদয়টা হুট করেই মাথাচড়া দিয়ে উঠেছে কোনো এক সরলতার পরশে। একজোড়া নীল চোখের গভীরে দানা বেঁধেছে সুপ্ত অনুভূতির দেয়াল। পৈশাচিক বিধ্বংসী মস্তিষ্কটা যত বেশি সেই অনুভূতিগুলোকে উপেক্ষা করতে চাইছে, তত বেশি বেড়ে যাচ্ছে অন্তর্দহন। এডিসের সুকৌশল গতিহীন ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পেরেছে ওর দিশাহীন হৃদয় সত্তারা প্রেমে পড়েছে, খুব ভয়ঙ্কর রকমের প্রেমে। অথচ তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলন্ত মস্তিষ্কটা এসব তুচ্ছ অনুভূতি মানতে নারাজ। অবশেষে গতকাল রাতে এক বৃষ্টি স্নান নীলাম্বরীর সাক্ষী রেখে মাফিয়া বস মেনে নিয়েছে হৃদয়ের অপারগতা। এক নিমেষে ভেঙে দিছে মস্তিষ্ক আর হৃদয়ের মাঝে বাধা হয়ে দাঁড়ানো শক্তপোক্ত সেই স্বীকারোক্তির মহাপ্রাচীর। এরিস খুব ভালো করেই জানি এই অনুভূতির কোনো নাম নেই, আর না আছে কোনো ভবিষ্যৎ। ও এটাও জানে ঈশানী নামক মায়া লতার গভীর নীল চোখের মাঝেই হয়তোবা ওর ধ্বংস অবধারিত। তবুও যন্ত্রণাদায়ক দগ্ধ এই অনুভূতিকে নিজের কড়া পড়া হৃদয়ের এক কোণে নির্দ্বিধায় ঠাঁই দিয়েছে এরিস ইউভান। গন্তব্যহীন নিরন্তর মরীচিকায় হারিয়ে যাওয়ার মতোই আকস্মাৎ প্রণয়ের মাঝ সমুদ্রে ঝাঁপ দিয়েছে ও তিমিরে ঢাকা কুৎসিত জীবনটা। পিছু হাঁটার সুযোগ নেই, তাই তো এবার সম্মুখে দাঁড়িয়ে সকল বাধাকে মোকাবিলা করতে প্রস্তুত স্বয়ং মাফিয়া বস। ভোর সন্ধ্যাবেলা অফিস কামরায় বসে ধ্যানমগ্ন এরিস। মুহূর্তটা ভীষণ জটিল। মাফিয়া সাম্রাজ্যে সরলতার কোনো স্থান নেই, এটা এরিস আগেও জানতো, আর এখনও জানি। তাও এই পেন্ট হাউসের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এক চিলতে সরলতার সুরক্ষার নিশ্চিতের দায়ভারে মুখিয়ে আছে ওর বিষণ্ণ হৃদয়টা। মাথার মধ্যে কিছু একটা চলছে, সেই ভাবনায় নিষ্প্রভ ও দু চোখ। ভেতরে আসবো? তুষারের আকস্মিক আগমনে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো এরিস। চোখের পাতায় এক পল ছেড়ে ভেতরে আসার সাই জানালো বিনা বাক্যে। অনুমতি পেয়ে লম্বা পা ফেলে ভেতরে প্রবেশ করে তুষার। সবসময়ের মতো হাতে থাকা আইপ্যাডটা এরিসের দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন খবরাখবর। আইপ্যাড স্ক্রোলিং করতে করতে অত্যন্ত গম্ভীর কণ্ঠে এরিস শুধালো, দুবাই মিশনের কী খবর? অলমোস্ট সাকসেসফুল। গোল্ড বার ভর্তি কাভার্ড ভ্যানগুলো খুবই শীঘ্রই মরুভূমি ধরে বর্ডার ক্রস করবে, তারপর সোজা ক্রুজ শিপে। ধাতস্থ হয়ে জবাব দেয় তুষার। এরিস পুনরায় বলে ওঠে, এত বড় একটা মিশন ফেলে রেখে চলে আসাটা কি ঠিক হলো? জিভের আগায় শুষ্ক অধর ভেজালো তুষার। তপ্ত স্বরে জবাব দিল, কালকে প্রোগ্রামটাও কম ইম্পর্টেন্ট ছিল না এরিস। ব্লাড ডায়মন্ড নিলামে ওঠার কথা ছিল কাল, অথচ ধূর্ত ড্যানিয়েল হুট করে ব্লাড ডায়মন্ডের পরিবর্তে একটা স্লাটকে তুলে দিল। কিছু তো একটা চলছে ওর মাথায়। কপাল জুড়ে চিন্তার ভাঁজ আঁটল এরিস। শুকুরের মতো স্থির দৃষ্টে জুড়িয়ে ঠিকরে পড়ছে কৌতূহল। এরিসের ভাবনায় জুৎসই ঢেউ তুলে দিতে তুষার বলে ওঠে, কাল একটা অঘটন ঘটে গিয়েছে। তরাক চোখ তুলল এরিস। মুখমণ্ডলে গাম্ভীর্য ভাবটা অটল রেখে বলল, ক্লিয়ার করো। আমার মনে হয় কাল প্রোগ্রামে এত কৌশল অবলম্বনের পরেও মিস ব্লু আই অ্যাঞ্জেলোকে ঠিকই চিনে ফেলেছে ড্যানিয়েল। হু কেয়ার্স? জীবের ডগায় গাল ঠেলে বিদ্রুপাত্মক স্বরে জবাব দিল এরিস। তুষার বলল, কিন্তু আমার দুশ্চিন্তা অন্য জায়গায়। ভ্রু বাঁকালো এরিস। ফের তপ্তস্বরে জবাব দিল তুষার, সেদিন অজ্ঞাত স্পাই আর ক্যামেরা দুটোরই খোঁজ পাওয়া গিয়েছে। লোকটা ফরেনার, বাংলাদেশি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুর্ভাগ্যবশত ক্যামেরার মধ্যে কোনো হার্ড ডিস্ক পাওয়া যায়নি। এবার এটা এরিস বলছে, তার মানে তুমি বলতে চাইছো স্পাই দুটো ড্যানিয়েল নয়, বরং অন্য কারণ হয়ে কাজ করছিল? বিরস মুখে হ্যাস সূচক মাথা দোলায় তুষার। তীক্ষ্ণ স্বরে বলে,
কিন্তু মিস ব্লু আই অ্যাঞ্জেলের সঙ্গে এই অজ্ঞাত লোকের কানেকশনটা ঠিক ধরতে পারছি না। এবার এটা এরিস বলছে, হোয়াট এভার, গডফাদার যেই হোক না কেন, যত বেশি তার ম্যান পাওয়ার থাকুক না কেন, ওদিকে হাত বাড়ালে তাকে শিকড়ের মতো উপরে ফেলে দিতে দুইবার ভাববো না আমি। এরিসের তীব্র অধিকারবোধ আর তার রক্তিম মুখমণ্ডলের দিকে চেয়ে হতবিহ্বল তুষার চোখের আগায় বিস্ময়টুকু ধরে রেখেই অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আপনি কি সিরিয়াস এরিস? এরিস বলছে, তুমি ভালো করেই জানে এরিস ইউভান কখনো ঠাট্টা করে না। যা বলেছি আর যা করেছি সবটা ভেবেচিন্তে। আমি এরিস পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেও এ কথার নড়চড় হবে না কোনোদিন। বাই দ্য ওয়ে, পেপারসগুলো এনেছো? এরিসের মতো একরোখা পাগলা ঘোড়াকে আটকানো দুঃসাধ্য তুষারের নেই। অবশ্য স্বয়ং এরিস ইউভান নিজেই সেই কার্যে অপরাগ। অগত্যা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে হাতে থাকা পেপারসগুলো এরিসের পানে এগিয়ে দিল তুষার। অতঃপর আস্তে করে দুকদম পিছিয়ে গেল, শুকনো মুখে বলল, আরেকবার ভেবে নিলে ভালো হতো না? এটা সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এরিস। মেয়েটার জীবনে এভাবে ছেলেখেলা করাটা কি ঠিক হবে? তুষারের কথার প্রত্যুত্তর চোখে মুখে ক্ষিপ্ততা টানল এরিস। ক্রোধান্বিত স্বরে দাঁতে দাঁত পিষে বলল, হোক বাড়াবাড়ি। আমার করা অপরাধের তোপে দুনিয়া উল্টে যাক, তবু ওর নামের শেষে স্লাট শব্দটা দ্বিতীয়বার শুনতে চাই না আমি। এটা তুষার বলছে, কিন্তু আপনি তো সির্ফ ওকে বাঁচানোর জন্য কিনে নিয়েছিলেন। এরিস বলছে, সেটা আমি আর তুমি জানি, পুরো দুনিয়া তো আর জানে না। ওদিকে বাগবিদণ্ডার মাঝপথে ঈশানীকে নিয়ে হাজির হলো একটা গার্ড। আজ আর টানা হেঁচড়া নয়, বরং নতজানি হয়ে চুপচাপে নিজের ইচ্ছেতেই এখানে এসেছে ঈশানী। কালকের পর থেকে এরিসের সঙ্গে লাগতে আসার কিংবা পেন্ট হাউস থেকে পালানোর দুটো ইচ্ছেই পুরোপুরি লোপ পেয়েছে ওর মাঝে। নিষ্ঠুর দুনিয়ার প্রবল জলোচ্ছ্বাসিত ঢেউয়ের দোলায় কংক্রিটের তুচ্ছ দেয়ালের মতোই ভেঙে গিয়েছে ওর দিবালোকের ন্যায় কঠোর আত্মবিশ্বাস। বারংবার ঠকে যেতে যেতে ক্লান্ত ঈশানী। আবারও ভুলের ওপর ভুল করে নিজের আর বোকা প্রমাণ করার কোনো ইচ্ছে নেই ওর। ফলস্বরূপ কুণ্ঠায় গুটিয়ে নিয়েছে নিজেকে। ঈশানী দরজা ঠেলে অফিস কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে থমকে যায় এরিস। তুষারের মাঝে লোপ পায় কথা বলার স্পৃহা। গুটি পায়ে সামনে এগিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়েটা। খানিকক্ষণ সময় নিয়ে পেপারসগুলোতে চোখ বুলিয়ে গম্ভীর রাজবাড়ি আওয়াজে এরিস বলে ওঠে, 100 মিলিয়ন রুবেলের পরিমাণ জানো? কুণ্ঠায় নতজানু হয়ে পড়ে ঈশানী। সামান্য চোখ উঁচি এরিসের পানে শঙ্কিত দৃষ্টি ফেলে না সুযোগ মাথা নাড়ায় সে। বেশ, তাহলে সাইন করো। হাতে থাকা পেপার আর কলমটার সামনে এগিয়ে দিয়ে চেয়ারে টান টান হয়ে বসে পড়ল এরিস। এরিসের কথায় চকিতে মাথা তুলে সামনে দৃষ্টিপাত করে ঈশানী। টেবিলের ওপর রাখা দলিল জাতীয় পেপারসগুলোর দিকে বিস্ময়কর চাউনি ফেলে উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, কিসের পেপারস এগুলো? আমি কেন সাইন করতে যাব? কি লেখা আছে এতে? এরিস বলছে, এগুলো কন্ট্রাক্টস পেপার। এতে লেখা আছে আমি এরিস ইউভান তোমায় 100 মিলিয়নের বিনিময়ে কিনে নিয়েছি, এবং পালিয়ে যাওয়া তো দূরে থাক, তুমি চাইলেই আমার অনুমতি ব্যতীত ওই পেন্ট হাউসের বাইরে পা রাখতে পারবে না কোনোদিন। যদি কোনোদিন পালানোর চেষ্টাও করেছো, তবে এই 100 মিলিয়নের পুরো দায়ভার গিয়ে পড়বে তোমার পরিবারের ওপর। তাদেরকেই টাকাটা পরিশোধ করতে হবে আমায়। আর যদি তারা পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে আমি ঠিক কী উপায়ে নিজের টাকা উসুল করে নিতে পারি সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে এক্সপ্লেন করতে হবে না। এতক্ষণ ধরে সব কিছু শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ঈশানীর। এতদিন ওকে নিয়ে যা ইচ্ছে করেছে, আর এখন পরিবারকেও এসবের মাঝে টেনে আনতে চাইছে। এই লোকটা এত নিকৃষ্ট কেন? কেমন করেই বা এই মানুষটার প্রতি উন্মাদের মতো ভালোবাসা জন্মেছিল হৃদয়ে? সেসব ভেবে এখন আত্মবিশ্বাসের তোরে মাথা ঘুরে ওঠে ঈশানীর। এরিস বলছে, এক্সপ্লেন শোনা হয়ে গেছে, এবার সাইন করো। ঈশানী ভাবনার মাঝে পুনরায় বলে ওঠে এরিস। ওর কথায় মুহূর্তের শান্ত মস্তিষ্কার তিরিক্ষি হয়ে ওঠে ইস্যুর। ও তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে তেতে ওঠে বলে, অসম্ভব, পেয়েছেনটা কি? আপনার যদি আমাকে কিনে থাকেন, তবে সেই টাকা দায়ভার শুধু আমার। অযথা পরিবার কেন টানছেন? আমি কিছুতেই সাইন করবো না এখানে। ঈশানীর কথার পাচ্ছে এরিস নির্বিকার হয়ে তুষারের পানে দৃষ্টি নিক্ষেপ করে বলে, তুষার, ঈশানীর পরিবারে কে কে আছে? ঈশানীর আতঙ্কিত চেহারার পানে এক পল দৃষ্টি ফেলে নির্দ্বিধায় বলতে আরম্ভ করে তুষার, বৃদ্ধা নানি, মা রোকেয়া, প্রাচী আর একমাত্র বোন। বাক্য শেষ করতে পারল না তুষার। ওর কথা জিহ্বায় আটকে দিয়ে আচমকা এরিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, আমার পরিবারকে কেন টানছেন শুধু শুধু? ওরা কি ক্ষতি করেছে আপনার? মেয়েটার টলমলে অশ্রুসিক্ত গাঢ় নীল চোখজোড়া ছিল এরিসের খুব কাছে, একেবারে মুখের সামনে, যা দেখা মাত্র আপনা আপনি শ্বাসরোধ হয়ে আসে এরিসের। তৎক্ষণাৎ চোখ বুজে চল শক্ত করে তপ্তস্বরে বলে ওঠে, চোখ নামাও।
মাফিয়া বাসার গমগমে আওয়াজে কুণ্ঠিত হয়ে ভিতর সংশ্লিষ্ট মেয়েটা সহসা চোখ নামিয়ে ঠোঁট ভেঙে ফুপিয়ে কেঁদে উঠে বলেন, ওরা কোনো দোষ করেনি, যা করার আমি করেছি। যা শাস্তি দেওয়ার আমাকে দিন, দয়া করে ওদের ক্ষতি করবেন না। ক্রন্দনরত ঈশানীর পানে মুখ ফুরিয়ে তাকালো না এরিস। পেন্টিংবিহীন কালো কুচকুচে দেয়ালের দিকে সম্পূর্ণ মনোযোগ স্থির করে ফের হুকুম করলো মেয়েটাকে, পরিবারের ভালো চাইলে সাইন করো। যত দ্রুত সাইন করে চুক্তি সম্পাদন করবে তত দ্রুতই আশঙ্কা মুক্ত হবে তোমার পরিবার। মেয়েটা কাঁদছিল খুব, ভেবেছিল কেঁদে কুটে যদি খানিক টালানো যায় মাফিয়া বসার সিদ্ধান্ত, কিন্তু ও ধারণা ভুল। যার ভেতরে দুর্বলতায় অনুপস্থিত, এসব তুচ্ছ কান্নাকাটি দিয়ে তার পাথর হৃদয় বর্ষণ নামানো তো অসম্ভব কাজ। এসানি নিরুপায়। জীবনটা আজকাল গলার কাঁটা হয়ে আটকে আছে ওর মাঝে, না পারছে অপসারণ করতে আর না তো গলাধকরণ করতে। অগত্যা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে হাতে তুলে দিল চকচকে নিখুঁত কলমটা, হেঁচকে তুলে শুধালো, কোথায় সাইন করতে হবে? এবারও এরিস তাকালো না ওর দিকে। তুষার এগিয়ে এসে দেখিয়ে দিল স্থান। নিঃশব্দে চোখের জল বিসর্জন দিতে দিতে একের পর এক পাতা উল্টে স্বাক্ষর করে দিল ঈশানী। শেষ পাতারে স্বাক্ষর করা হয়ে গেলে কলমটা সেখানে ছুঁড়ে ফেলে এক ছুটে বেরিয়ে গেল অফিস কক্ষ থেকে। ঈশানী কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিনা বাক্যে পেপারসগুলোতে কলম চালায় স্বয়ং এরিস। বোকা মেয়েটা ভেবেছিল এরিসের কোনো দুর্বলতাই নেই, অথচ ও নিজেই যে পাহাড় সমান দুর্বলতা হয়ে এসে নিঃশব্দে চির ধরিয়েছে মাফিয়া বসের বরফ কঠিন হৃদয়ের মাঝে। দুনিয়ার কেউ হদিস রাখেনি তার, কেউ খুঁজতে আসেনি বরফ শীতল হৃদয়ের হঠাৎ জাগ্রত হওয়া দগ্ধ দাপানলের ন্যায় অসহনীয় অনুভূতির তুফান। এটা তুষার বলছে, আমি আপনাকে চিন্তিত এরিস। আপনার কিছু হয়ে গেলে পাইথন প্যারাডাইস নড়ে উঠবে। তুষারের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা। সব পরিস্থিতিতে সাবলীল মুখভঙ্গিমা আজ মিলিয়ে গিয়েছে দুশ্চিন্তার আড়ালে। সরু চোখে এক ঝলক তুষারকে পরখ করে ঠোঁট বাঁকিয়ে ক্রুর হাসল এরিস। শূন্য ধূসর বাদামি চোখ দুটোতে তীক্ষ্ণতা ধরে রেখে ধারালো চোয়ালটা শক্ত করে বলে উঠল, দুর্বলতার হৃদয়ের জন্ম হয়েছে তুষার, মস্তিষ্কে নয়। তাই একটা জায়গা ছাড়া এক চুলো পরিবর্তন হয়নি কোথাও। পুরো দুনিয়ার কাছে পাইথন লিডার এখনও ব্লাডি বৃষ্টি রয়েছে। তুষার বলছে, কিন্তু আমাদের শত্রুরা জেনে গেলে। তুষারের কথা শেষ হওয়ার আগেই কঠিন স্বরে জবাব দিল এরিস, যেই আসুক না কেন আমার দুর্বলতায় হাত বাড়ানোর আগে আমার হিংস্রতার সম্মুখীন হতে হবে তাকে। এরিসের কথার প্রত্যুত্তরে তুষার ফের কিছু বলতে যাবে তার আগে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো টমেটো প্রিন্স। দেখতে শুনতে বেশ স্মার্ট, মাথায় এঁটে আছে উলের তৈরি বাকেট হ্যাট, কোট থেকে ঝরঝরিয়ে পড়ছে শুভ্র তুষারের কথা। ওকে দেখে হাতের পেপারসগুলো ড্রয়ারে ঢুকিয়ে রাখলো এরিস। অতঃপর ভ্রু নাচিয়ে শুধালো, এখানে কি চাই? ঠোঁস প্রসারিত করে সাবলীল হাসল অ্যালেক্স। ওর সুনিপন হাসিতে ধাতস্থ হতে পারল না এরিস। কপালের সূক্ষ্ম ভাঁজ টেনে গম্ভীর স্বরে বলল, ড্যানিয়েলের হয়ে চামচামি করতে এলে এক্ষুনি বিদেয়ী হও, দরজা খোলাই আছে। এরিসের কথায় পুনরায় কুটকুট করে কৌতুক হাসল অ্যালেক্স। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, ধুর, আমি কি এত বোকা নাকি? ড্যানিয়েল আর তুমি মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাও কি, তাতে আমার কি? আমার কাজ হলো ঠিকঠাক টমেটো সস সাপ্লাই করা। হে হে, কেন এসেছেন সেটা বলুন। তুষারের কাট প্রশ্নের জবাব। ঈষৎ হাসল অ্যালেক্স, বলল, এত রেগে কেন যাচ্ছ বাপু? মার্কেটে নতুন মাল এসেছে, একদম অরিজিনাল, সেটাই দেখাতে এলাম। তড়িৎ বেগে এগিয়ে এলো তুষার, সন্ধিহান গলায় বলে উঠল, কই দেখি। তৎক্ষণাৎ মাথায় হ্যাট খুলে ডেস্কের ওপর রাখলো অ্যালেক্স। হ্যাটের মধ্যে কয়েক প্যাকেট পাউডার ড্রাগ, সেগুলোকে জহুরি চোখে পরখ করে ঘ্রাণ শুকলো তুষার। অতঃপর গমগমে আওয়াজে বলল, এগুলোকে ল্যাবে পাঠাতে হবে, আপনাকে বিশ্বাস করা যাচ্ছে না আপাতত। ঠোঁট উল্টে অ্যালেক্স ভাবলেশীন গলায় বলল, সে যেখানে খুশি পাঠাও, আমার টমেটো সসের কোনো ঘাপলা নেই, একবারে ব্র্যান্ডেড জিনিস। আর যাই হোক, টমেটো প্রিন্স কখনো কোয়ালিটিবিহীন সস সাপ্লাই করে না। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাগের দিকে মন দিল তুষার। সেই তখন থেকে ধ্যানে মগ্ন হয়ে কপালের ডগায় আঙুল ঘোষ বোলাচ্ছে এরিস। সে দৃশ্য লক্ষ্য করে আকস্মাৎ অ্যালেক্স বলে ওঠে, মেয়েটাকে বেঁচে দিয়েছো নাকি? দেখলাম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। ভাবনা থেকে বেরিয়ে তপ্ত শ্বাস ছাড়ল এরিস। অ্যালেক্সের কথায় প্রত্যুত্তর করে বলল, পার্মানেন্টলি। এবার অ্যালেক্স বলছে, যাক, এতদিনে তাহলে সুবুদ্ধি হলো তোমার। ঠিকই বলেছ অ্যালেক্স, এতদিনে পার্মানেন্টলি নিজের স্বার্থে কিছু করলাম।
অ্যালেক্স বলছে, ঠিক বুঝলাম না। এরিস বলছে, বুঝতে যাবে না, কারণ এরিস আপনাকে কৈফিয়ত দিবেও না। তুষারের কথা চকিতে ঘাড় ঘোরালো অ্যালেক্স। অধৈর্য হয়ে বলল, তোমরা দুজন এমন কেন বলো তো? সোজা কথা কখনো সোজাভাবে বলো না। অ্যালেক্সের কথার পাছে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তুষার। বিরস মুখে বলে, জানি না। কাঁদতে কাঁদতে ছুটে এসে রুমে প্রবেশ করতেই ঈশানী দেখল ফ্লোরা বসে আছে। ওকে দেখে মেয়েটার ঠোঁটের আগায় মিষ্টি সম্মনি হাসি ঝুলিয়ে বলল, তোমার জন্যই বসেছিলাম, কোথায় গিয়েছিলে বলো তো? ফ্লোরাকে দেখে কান্নার বাঁধ ভেঙে গেলেও ঈশানীর। ও দিশাহারা হয়ে দৌড়ে সে দুহাতে জাপটে ধরল মেয়েটাকে। অতঃপর ফুপিয়ে উঠে বলল, তুমি কবে ফিরলে ফ্লোরা? আমি তোমাকে বড্ড মিস করেছি। এতদিন একসঙ্গে থাকলেও অন্তর্মুখী মেয়েটার মুখ থেকে কখনো এহেন আবেগঘন কথাবার্তা শোনেনি ফ্লোরা। আজ হঠাৎ কেঁদে কেঁদে এসব বলছে দেখে ওর পিঠে আলতো হাত বোলালো ও। আদরে স্বরে জবাব দিল, কালই ফিরেছি, কিন্তু তুমি পেন্ট হাউসে ছিলে না। আর এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি আবারও পালানোর চেষ্টা করেছিলে ইস্যু? প্রত্যুত্তরে হ্যাঁ সুজাক মাথা নাড়ালো ঈশানী। ঈশানীর মৌন সম্মতিতে আতঙ্কিত হয়ে এক ঝটকায় ওকে নিজের থেকে সরিয়ে দিল ফ্লোরা। প্রচণ্ড ঘাবড়ে গিয়ে উদ্বিগ্ন স্বরে বলে, হায় ঈশ্বর, কি বলছো? তুমি আবারও একই ভুল কিভাবে করলে ইস্যু? এরিস নিশ্চয়ই খুব রেগে আছে। তোমাকে কঠিন কোনো শাস্তি দেয়নি তো আবার? দেখি তো। ভয়ার্ত দৃষ্টিতে ঈশানীর হাতে পায়ে নজর বোলায় ফ্লোরা। ঈশানী ওকে থামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও আমার কিছুই করেনি, কিন্তু অনেক কিছু করেছে। সবাইকে ভ্রুকুঞ্চিত করে নিয়ে ফ্লোরা আবার বলল, মানে? ইস্যু বলছে, সে অনেক কথা, কিন্তু তোমার পাশে ওইগুলো কি? ঈশানীর দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরালো ফ্লোরা। পাশে রাখা ছোট্ট ছোট্ট কাঁচের বোতলগুলো দেখিয়ে কুটকুটিয়ে হেসে বলল, এগুলো ভদকা, আমার দাদি নিজ হাতে বানানো, একেবারে অথেন্টিক টেস্ট। তোমার সাথে পান করবো বলে নিয়ে এসেছি। তুষারপাত দেখে এটা পান করতে দারুণ লাগে। ফ্লোরার কথায় কান্নাকাটি ভাব মুহূর্তেই উবে গেল ঈশানীর। চোখ মুখে জড়ো হলো ভীষণ অনীহা। গলার স্বর খাদে নামিয়ে মেয়েটা বলল, ইউ, আমি এসব খাই না একদম। কেন, ক্রিসমাসে খাও না? না না, আমাদের দেশে এসবের ওভাবে প্রচলন নেই। ভালোই হলো, আজকে তাহলে একটু টেস্ট করো, দেখবে হৃদয়ে জমানো সব দুঃখ এক নিমেষে কেমন হাওয়া মিলিয়ে গিয়েছে। সন্ধিহান দৃষ্টি ফেলে ফ্লোরার হাসি হাসি মুখের পানে চাইল ইস্যু। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যি বলছো? সব কষ্ট চলে যাবে? ঝপঝপ ওপর নিচ মাথা নাড়ালো ফ্লোরা। ফের নাকচ করে ঈশানী বলল, না বাবা থাক, আমি যদি মাতাল হয়ে ভুলভাল কিছু করে ফেলি? আরে ধুর, কিচ্ছু হবে না, তাছাড়া আমি তো আছি। বেশি না, এক প্যাক খেয়েই দেখো। ফ্লোরার কথায় আশ্বস্ত হয়ে হৃদয়ের অসহনীয় ব্যথা ফোলার প্রয়াসে সত্যি সত্যি এক চুমুক পান করলো ঈশানী। প্রাণ করতে না করতে মাথাটা ঝিমঝিম করে উঠল ওর। একঘেয়ে বিরক্তির জীবন থেকে ছুটি নিয়ে কোথাও যেন উড়ে যেতে লাগলো ভিতরের কৈশোরিক আত্মাটা। ঈশানীর মনে হলেও কয়েক গুণ হালকা লাগছে ওর ভেতরটা। অগত্যা সবটুকু পানীয় শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে পানপাত্রটা ফ্লোরার নিকট এগিয়ে দিয়ে বোকার মতো হেসে বলে উঠল, আরেকটু দাও ফ্লোরা। কথা শেষ করে মাত্রই অফিস রুম থেকে বেরিয়েছে অ্যালেক্স। দোতলার সিঁড়ি ভেঙে লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে সে। হ্যাটের মধ্যে ড্রাগ থাকায় সেটা আপাতত রেখে এসেছে অফিস কামরায়। অগত্যা খালি মাথায় এখন তুষার ভিঙিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে তাকে। নিজের স্টাইলিশ চুলের মাঝে হাত বোলাতে বোলাতে এগোচ্ছিল সে। ঠিক সেই সময় ঝড়ের বেগে তার অত্যন্ত প্রিয় চুলের ওপর হামলে পড়ে এক অতীব সুন্দরী রমণী। মাঝরাতে শেওড়া গাছের ভয়ানক সেই মানবের মধ্যে আকস্মাৎ আক্রমণ তার। পেছন থেকে দুহাতে অ্যালেক্সের চুল খামচে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে থাকে আপন শক্তিতে। পেন্ট হাউসের লাউঞ্জে হঠাৎ এহেন আক্রমণে ঘাবড়ালো অ্যালেক্স। মেয়েটাকে জোর হস্তে ছাড়ানোর পায়তারা করে বলতে লাগলো, আরে আরে, এরিস ইদানিং ঘরের মধ্যে পেতনি টেন দিয়ে পুষেছে নাকি? মানে নিজের টোড়াটুড়ি সুরক্ষিত রাখার জন্য শেষমেশ পেতনি? অ্যালেক্সের কথা বলার ফুরসত না দিয়ে মেয়েরা ঝাঁঝালো গলায় বলে ওঠে, আবার এসেছিস শয়তান? তুই একটা হাড়ে বজ্জাত, টমেটো সসের নাম করে মাফিয়াদের কাছে ড্রাগ বেচে বেড়াস। আবার ঢং করে নাম দেওয়া হয়েছে টমেটো প্রিন্স। বজ্জাত লোক তুই হলি গিয়ে ড্রাগ প্রিন্স। প্রচণ্ড চুলের ব্যথায় দিশেহারা অ্যালেক্স। উপায়ন্ত না পেয়ে আকস্মাৎ চিল্লিয়ে উঠল সে, ছিঁড়ে গেল, চুল ছিঁড়ে গেল। ছিঁড়ুক, তোর সব চুল ছিঁড়ে যাক। এদিকে লাঞ্চে হঠাৎ চেঁচামেচি শুনে তড়িঘড়ি করে নিচে নেমে এলো তুষার। সিঁড়ি দিয়ে নামতে না নামতেই সামনের দৃশ্যে অবলোকন করে চোখ কপালে উঠে গেল তার। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে হাঁক পেরে ডেকে উঠল সেই, ফ্লোরা!
তুষারের ডাকে ঘুরল না ফ্লোরা, উল্টোয় আরও জোরে খামচে ধরল অ্যালেক্সের চুল। তুষার আর দাঁড়িয়ে রইল না, বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এসে টেনে টুনে ছাড়লো ফ্লোরাকে। ওর ঘোলাটে চোখে দৃষ্টিপাত করে ধমকে স্বরে বলল, কি করছিলে সব? বুদ্ধি কি সব ইয়াকুতি আর ঘোড়ার আর মাংসের সাথে মিলে খেয়ে এসেছো? তুষারের ধমকে সম্বিত ফিরে পেল ফ্লোরা। সহসা শান্ত হয়ে ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। অ্যালেক্স নিজের এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে ঠিকঠাক করতে করতে চোখ ঘোরালো ফ্লোরার পানে। ফর্সা মেয়েটার রক্তিম গাল আর ফোলানো ঠোঁটের দিকে চেয়ে নিঃশব্দে হেসে উঠে বলল, সি সো কিউট। তৎক্ষণাৎ ওকে আড়াল করে দাঁড়ালো তুষার। নিজের চিরাচরিত স্বভাবে ফিরে এসে রাজধারী আওয়াজে বলল, পেন্ট হাউসের কোনো কিছুতে নজর দেওয়া সম্পূর্ণ নিষেধ। তুষারের কথায় তাচ্ছিল্য করে হাসল অ্যালেক্স। ফ্লোরাকে আরও একবার গম্ভীর নজরে পরখ করে বলল, আমার যেটা ভালো লাগে সেটাতে বারবার নজর দিই আমি। কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ায় না সে। পেছনে ঘুরে গটগটিয়ে বেরিয়ে যায় পেন্ট হাউস থেকে। অ্যালেক্স যেতে না যেতে পেছনে ঘাড়ওয়ালা তুষার টলতে থাকা মেয়েটার দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তির স্বরে বলল, কি সমস্যা তোমার? ঝাঁপিয়ে পড়ার আর মানুষ পেলে না, শেষমেশ কিনা ওই হাদারামটার ওপর? তুষারের কথায় পাছে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ফ্লোরা, আপনার কি সমস্যা? সবসময় শুধু রেগে মেগে থাকেন, জামা কাপড় নষ্ট হওয়ার ভয় দেখান। আপনার জন্য গ্রামে গিয়ে পর্যন্ত শান্তি নেই, স্বপ্নেও জামা কাপড় কাচতে হয়। সারাক্ষণ ভয় থাকি কখন যেন আবার জামা কাপড়ের খুদ ধরে ঠুস করে গুলি মেরে ফুস করে জীবনের ইস্তফা ঘটিয়ে দেন। মাফিয়া মানুষ আপনাদের মোটেও বিশ্বাস নেই। ফ্লোরার এত অভিযোগের পাছে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তুষার। শান্ত ভরাট কণ্ঠে বলল, বুঝেছি, আমার ওপর তোমার অনেক রাগ। ওই কারণেই দুবাই থেকে একটা জিনিস এনেছি তোমার জন্য। ফ্লোরার মাতাল চাউনিতে উৎকণ্ঠা। মেয়েটার খুশিতে চোটে আহ্লাদি গলায় শুধালো, সত্যি বলছেন? আমার জন্য কি এনেছেন? তুষার পকেট থেকে একটা হ্যান্ড ক্রিম বের করে ফ্লোরার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা এখন থেকে জামা কাপড় ধোয়ার পরে সবসময় এটা ব্যবহার। ভাই কি ছেলে জামা কাপড়ের পরে এত অবসেসড জামা কাপড় নিয়ে। এটা এখন থেকে জামা কাপড় ধোয়ার পরে সবসময় এটা ব্যবহার করবে, দেখবে হাত আর খসখসে হবে না, আরও বেশি বেশি কাপড় কাচতে পারবে। তুষারের উপহার আর কথা দুটোই মাত্রাতিরিক্ত উত্তেজিত করে দিয়েছিল ফ্লোরাকে, যার দরুন নিজেকে আর সামলাতে না পেরে মেয়েটা তৎক্ষণাৎ চেতনা হারিয়ে ঠাস করে মুখ থুবড়িয়ে পড়ে যায় মেঝেতে। নিস্তব্ধ নিঝুম রাজে নিজের তীক্ষ্ণ অক্ষিযুগল ম্যাকবুকে নিবদ্ধ রেখে রুমেই বসেছিল এরিস। ঠিক তখনই নুপুরের রিনঝিন আওয়াজের তালে সকল নিস্তব্ধতার ইটি টেনে অসচেতন কদম ফেলে মাফিয়া বসের ঘরের মধ্যে পা বাড়ায় এক সরলতার জড়ানো উন্মাদ নীলাম্বরী। লীলাম্বরীর সেই ঝংকার তোলা নুপুরের আওয়াজ চকিতে কেড়ে নেয় মাফিয়া বসের এলোমেলো মস্তিষ্কে সবটুকু মনোযোগ। পর্ব 24। ডিসেম্বরের তুষারপাতে শ্বেতরাঙা চাদর মুড়ি দিয়ে অসহনীয় হিমশীতল ঠান্ডায় জুবুথুবু হয়ে কাঁপছে প্রকৃতি। তাপমাত্রা ঝুলে আসে -30-তে। রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাঁটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা। এবছর ডিসেম্বরের অন্যতম শীতল রাত্রি বোধহয় আজ। অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রকের উষ্ণতায় ঘিরে আছে পুরো পেন্ট হাউস। রাতের অন্তিম প্রহর চলমান। কাছের দেয়ালে পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা, যার দরুন ল্যাম্পপোস্টের বিস্তারিত আলোর নিশানা তো ধরে যতদূর চোখ যায় ততদূর অবধি দৃশ্যপট ভেসে ওঠে কেবল বরফের আস্তরণে ডুবে যাওয়া জাংলা ক্রিসমাসের গাছগুলো। হুটকুটে অন্ধকারের মাঝে হলদে হ্যাজাক জ্বালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচারদের মতো কালো পোশাকধারী একদল গার্ডস। কোনো এক অজ্ঞাত কারণে পাইথনের টেরিটরিতে দ্বিগুণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে ইদানিং। জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাকপক্ষীরও প্রবেশ করার সাধ্য নেই পেন্ট হাউসে। তবুও কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে এরিস। রুমের মাঝে খুব একটা আলো নেই। বেডসাইড টেবিলে ড্রিম লাইটটা জ্বালানো শুধু। আজ রাতটা পেন্ট হাউসে অতিবাহিত করবে এরিস। অগত্যা মাঝরাতে শরীরের কালো রঙের স্কিনি স্যান্ডো গেঞ্জি চড়িয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল বিছানায়। ঘুম জিনিসটা বোধহয় সত্যি ঈশ্বরের এক নিদারুণ ব্লেসিং। সবাই সেটা লাভ করতে পারে না, এরিস তার মধ্যে অন্যতম। পাহাড়সম পাপ গ্রাস করে রেখেছে ওকে। ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই। নিস্তব্ধ নিঝুম স্নোফলের রাতে পুরো পেন্ট হাউস যখন ঘুমে আচ্ছন্ন, তখন নির্ঘুম চোখ দুটো মেলে তৃষ্ণাত্মক চাতকের ন্যায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে আছে এরিস। তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শুনশান করিডর ছাপিয়ে ভেসে আসে রিনঝিন নুপুরের বেসামাল ঝংকার। চকিতে চোখ ঘোরায় সে, দৃষ্টিগত হয় নিরিবিলি রাতে নিস্তব্ধ মাফিয়ার অন্ধকার ঘরের সরলতার ছন্নছাড়া আগমন।
মেয়েটাকে এলোমেলো লাগছে, যুবথুবু সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তা। বেঘরে টালমাটাল সে হেলে দুলে এদিকেই এগিয়ে আসছে। গাঢ় নীল চোখজোড়া ঘোরে আচ্ছন্ন, তবুও গমরগা পেল্লম মুখশ্রী জুড়ে ঠিকরে পড়ছে লাবণ্যতা। সামনের দিকে এক পলক নজর বুলিয়ে থমকালো এরিস। মেয়েটার হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবল কিয়তক্ষণ। পরক্ষণে চিরাচরিত কঠিন রূপে ফিরে এসে রাজভারী কণ্ঠে বলল, এখানে কি চাই? আজ আর সংশয় দেখা গেল না নীলাম্বরীর দু চোখে, আর না তো সে চোখ নামালো কুণ্ঠায়। উল্টো এরিসের কথা বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই ছুটে এসে এক লাফে উঠে দাঁড়ালো খাটের ওপর। ঈশানীর হঠাৎ কাণ্ডে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখ মুখে। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল এরিস। খাটের ওপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে সন্ধ্যান গলায় বলল, আর ইউ ড্রাঙ্ক? মন ভালো হওয়ার ওষুধ খেয়েছি শুধু। চোখ বুজে বেঘরে টলতে টলতে জবাব দেয় ঈশানী। এরিস বলছে, হোয়াট? অবিশ্বাসের ঝঙ্কার বেরিয়ে আসে এরিসের পুরুষালী কণ্ঠ ভেদ করে। ফের অস্পষ্ট আওয়াজে বলে ওঠে মেয়েটা, ঠিকই শুনেছেন, ফ্লোরা বলেছে ব্যথা ভোলার ওষুধ ছিল এটা। বাক্যটুকু শেষ করে আকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দুহাতে এরিসের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা। মেয়েটার আকস্মিক কাণ্ডে হকচকিয়ে ওঠে এরিস। চট করেই জমে বরফপিণ্ড রূপান্তরিত হয় মাফিয়াবাসের সিংহের মতো রগরগে আত্মাটা। প্রচণ্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে পড়ার উপক্রম। তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরালো না এরিস। দুহাত মুঠিবদ্ধ করে স্থির হয়ে রইল সেখানেই। ঈশানী এখনও খাটের ওপর দাঁড়িয়ে। এরিসের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয় আবারও ভূকম্পন বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের ওপর আচানক চিবুক ঠেকালো ভীত মেয়েটা। অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলল, জানেন, আমার অনেক ব্যথা, হৃদয়টা ভেঙে তছনছ। এই মাফিয়া এরিস একটা অত্যাচারী, একটা সত্যিকারের জানোয়ার। ঘৃণা করি আমি ওকে। মুহূর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ তিক্ততা। এতক্ষণে থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালো লাগাটুকু উবে গিয়ে অক্ষিপটে ছেয়ে গেল শূন্যতায়। চেতনাহীন ঈশানীর মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক, যা সোজা গিয়ে বিঁধেছে এরিসের বুকের বাম পাশে। হৃদয়ে এখনও রক্তক্ষরণ, তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে। দুনিয়া থেকে আলগোছে লুকোতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড়। ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থির হয়ে দাঁড়িয়ে ফের গম্ভীর গলায় জিজ্ঞেস করলো এরিস, সত্যি ঘৃণা করো? ভার হয়ে আসা মাথাটা জোরপূর্বক ঝাঁকালো ঈশানী। মাতাল স্বরে বলল, করি তো, ওকে আমি ভীষণ ঘৃণা করি। ও আমায় জোর করে আটকে রেখেছে, বাড়িতেও যেতে দিচ্ছে না, এমনকি আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। আপনি জানেন ও অনেক খারাপ। ঈশানীর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া করে না এরিস। স্থির চিত্তে দাঁড়িয়ে রয় ঐক্যপটে। মনে মনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অবধি, সত্যিই তো মেয়েটাকে অহেতুক কম কষ্ট দেয়নিও, এমনকি ওই খারাপ জায়গাটায়। না, আর ভাবতে পারল না এরিস। এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বীরতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে ওর। ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজের নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমেষে। মাফিয়া বাসার ট্যাটু আবৃত্ত কাঁধের ওপর নাক ঘষতে ঘষতে আচমকা ফুপিয়ে ওঠে ঈশানী। ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নয়জল ভিজে ওঠে এরিসের বলিষ্ঠ বাহু। সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে সেদিকে এক পলক নজর বুলিয়ে গমগমে আওয়াজ এরিস বলে, কাঁদছে কেন? কে মরেছে? নাচ চোখ মাথা তোলা ঈশানী নাক টেনে বলে, জানেন, আমি একটা বোকা মেয়ে। মেয়েটার অযাচিত কথায় ভেতর ভেতর কৌতূহল ঘিরে ধরল এরিসকে। অগত্যা নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানীর পানে তাক করল সে। কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানী, দুনিয়াতে কেউ আমায় কখনো ভালোবাসেনি, একটু মাথায় হাত বুলিয়ে কাছে টানেনি। অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষায় সারা জীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি। ভেবেছিলাম কেউ না কেউ আসবে, হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রে তুফান তুলে অহীনশে ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলাভূমিটাকে। আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে আমাকে ঠিক যতটাই চাইবে যতটা চাহিদা এক জীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব। তার প্রেমে আলাদা সুবাস থাকবে, তার মাত্রাতিরিক্ত প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটি পরমাণু। আমাদের বিষণ্ণ ভালোবাসার রং হবে গাঢ় নীল, তবে নিগড় ভালোবাসার নীল ব্যথায় মুড়িয়ে যেতে চেয়েছিলাম আমি। কিন্তু এমন কেউই এলো না জীবনে। মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। কারণ কি জানেন? কারণ আমি বোকা। বোকা হলেই সবাই ঠকাই আমাকে। ঈশানীর বিরতিহীন কথার মাঝে
বাদ সাধল না এরিস। এই প্রথমবার মেয়েটার মুখে এতগুলো কথা শুনল ও, তাই বাধা দিতে ইচ্ছে হলো না একদম। এরিসের ভাবনার ছেদ ঘটে ইস্যুর আকস্মাৎ দিক পরিবর্তনে। সেই তখন থেকে এক জায়গায় শটান দাঁড়িয়ে আছে এরিস। ওদিকে পেছন থেকে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে খাটের ওপর দাঁড়িয়ে অনর্গল কথা বলে যাচ্ছিল ঈশানী। এক চিলতে রিন রিনের হেসাল আওয়াজ, অথচ এই মৃদু আওয়াজটুকুই মাফিয়া বসকে এক পায়ে দাঁড় করিয়ে রাখার জন্য যথেষ্ট। কথা বলতে বলতে এক পর্যায়ে এপাশ থেকে ওপাশে মুখ ঘোরায় চেতনাহীন মেয়েটা। সহসা ওর রেশমের মতো ঝুরঝুরি চুলগুলো এলোমেলো ঢেউয়ের মতো আঁচড়ে পড়ে এরিসের সমগ্র মুখমণ্ডলের জুড়ে। কোনোরূপ দ্বিধাবোধ না করেই মুখের ওপর থেকে আঙুলের সাহায্যে চুলগুলো সরিয়ে দিল এরিস। সেসবে বিন্দুমাত্র খেয়াল দিল না ঈশানী। নিভু নিভু চাউনি মেলে ঝাপসা চোখে পরখ করলো মানুষটাকে। তার শরীরের কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালী ক্লোনের সুঘ্রাণ আর সুচালো খড়দাড়িতে ঢাকা গৌর ধারালো চিবুক দুটোই অস্পষ্ট। চাহনি যতটা ঝাপসা, মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্ত। যার দরুন আধো আধো চোখ খুলে ফের বলে ওঠে ঈশানী, আমার প্রথম ভালোবাসা, আমার অরণ্য ঠকালো আমায়। মাহিন ও বিয়ে না করে আমার মুখটা অবধি না দেখিয়ে চলে গেল। কেন বলুন তো? আমি কি এতটাই অসুন্দর, এতটাই অপয়া? এইটুকু কি ভালোবাসা যেত না আমাকে? এতক্ষণে ইস্যুর কথায় শান্ত মস্তিষ্কটা আচানক চড়াত করে উঠল এরিসের। সরল কপালে জড়ো হলো তীক্ষ্ণ গাম্ভীর্যের ভাঁজ। ভেতরে জাগ্রত কৌতূহলের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে রক্তম আভা। সেভাবেই ঘাড় ঘোরালো এরিস ঘুরতে ইস্যু টলতে থাকা অবেচেতন মাথাটা পড়ে যেতে নেয় আকস্মাৎ। তবে তার আগে ওর নরম তুলতুলে গালটা হাতের সাহায্যে তুলে ধরে এরিস। ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালের হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছড়ে সে, মাহিনকে? ঘরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতে পারল ঈশানী। অগত্যা এলোমেলো কথার পসরা সাজিয়ে বলল, মাহিন খুব সুদর্শন, একেবারে মিস্টার পারফেক্ট, দেখতে ঠিক রাজপুত্রদের মতো। কিন্তু আমার মুখটা পর্যন্ত দেখল না সে, বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। ঈশানীর আগেও বিয়ে ভেঙে গিয়েছিল। ব্যাপারটা বোধগম্য হতে অযাচিত ব্যথায় টনটন করে উঠল এসের শুষ্ক করা পড়া হৃদয়টা। তার মানে মেয়েটা আগে থেকেই ভাঙাচোরা। অথচ এই হৃদয় ভাঙা মেয়েটাকে পুনরায় ভেঙে গুড়িয়ে দেওয়ার কতই না প্রচেষ্টা ছিল মাফিয়া বসের। তবে এই মুহূর্তে সেই নিগুড়ো ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্ক চড়াও হয়েছে অহেতুক ক্রোধের দাবানল। ঈশানীর মুখে এত এত প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ প্রীতিহিংসা জ্বলে পড়ে যাচ্ছে ভেতরটা। ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতিগুলোকে সামাল দিয়ে উঠতে পারল না মাফিয়া বস। অবেচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকারবোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলল, হোক সুদর্শন, এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে। আর কোনোদিন যাতে না শুনি এইসব ইউজলেস গুণগান। শুনতে পেয়েছ? এই শুনতে পেয়েছ? ঈশানী সরু বাহু দুটো আলতো করে ঝাঁকিয়ে উঠল এরিস। হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খোলে ইস্যু। ঘাটটা কিঞ্চিত কাত করে নিভু নিভু চোখে এরিসের পানে চেয়ে ঠোঁট উল্টে শুধায়, আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আপনি সত্যি এখান থেকে মুক্তি আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। বাড়িতে না হোক, অত্যন্ত এই এরিসের হাত থেকে মুক্তি করে অনেক দূরে কোথাও। বলুন না, পারবেন? তুমি সত্যিই চলে যেতে চাও? নির্জীব বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল এরিস। তৎক্ষণাৎ হ্যাঁসূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ঈশানী, বিশ্বাস করুন, আমার এখানে এই পাপের শহরে একটুও থাকতে ইচ্ছে করে না। স্বপ্নের মাঝেও মানুষের হাহাকার চিৎকার কলিজা কেঁপে ওঠে আমার। মুখে না স্বীকার না করলেও সত্যি তো এটাই, আমি এরিসকে প্রচণ্ড ভয় পাই। ভয় পায় ওর নৃশংসতাকে। জেনে শুনে কি কেউ এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন? আপনি এরিসের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তাই না? কথা বলতে বলতে এরিসের স্কিনি স্যান্ডো গেঞ্জিটা ধরে শূন্য ঝুঁকে পড়ে ঈশানী। এরিস পুনরায় সামলালো ওকে। টেনে টুনে দাঁড় করিয়ে ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে স্তব্ধ স্বরে বলে উঠল, তোমার গল্পে এরিস ইউবান শুধুই খালনায়ক, তাই না সাকুরা? সাকুরা? আশ্চর্য কণ্ঠে একই শব্দে পুনরাবৃত্তি করে ঈশানী। তৎক্ষণাৎ চোখের পলক ছেড়ে হ্যাঁ বোঝালো এরিস। মনে মনে বলল, তুমি আমার চোখে সাকুরার মতো স্নিগ্ধ, পারফেক্ট ইন এভরি ওয়ে। এরিসের শূন্য চোখে সদ্য জমানো অনুভূতির ভাষা বুঝল না ইস্যু। অগত্যায় টলতে টলতে জবাব দিল মেয়েটা, হ্যাঁ, ও সত্যিই একটা ফিলিং। আমাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, জোর করে এই পাপের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। সাধ্য থাকলে আমি ওকে মেরেই ফেলতাম। কথা শেষ না করতে করতে আকস্মাৎ মুখ বাড়িয়ে এরিসের গলার মাঝে কামড় বসিয়ে দিল ইস্যু। দিন দুনিয়ার সমস্ত হুঁশ হারিয়ে নেশার ঘরে বুধ হয়ে এত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে মেয়েটা।
শরীরের সর্বশক্তি প্রয়োগ করে শক্তভাবে চেপে ধরেছে দু চোয়াল। ধরেছে ছাড়ার কোনো নামগন্ধ নেই। অথচ রাগে হিংস্র মাফিয়া বসটা আজ নিশ্চল, নিষ্প্রভ ওর মুখ অনুভূতি, যার দরুন এত অসহনীয় যন্ত্রণার মাঝে দূরে ঠেলল না ইস্যুকে। দুহাত মুষ্টিবদ্ধ করে চুপচাপ ব্যথা সহ্য করে গেল চোখ খিচে। মেয়েটার প্রকাণ্ড কামড়ে তোপে চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসার উপক্রম। তবুও টু শব্দটি করল না এরিস। মনে মনে বোধ করলো ঈশানীর ব্যথায় জর্জরিত হৃদয়টার তুলনায় ওর এইটুকু শারীরিক যন্ত্রণা ছিল নিতান্তই নাজুক আর স্বল্প। বেশ অনেকক্ষণ বাদে ধীরে ধীরে চল শক্তি কমে এলো ইস্যুর। অগত্যা ঢিলে হয়ে গেল দাঁতের বাঁধন। এক পর্যায়ে পুরোপুরি ওর গলা ছেড়ে দিতে আস্তে করে মাথাটা ঢলে পড়ল এরিসের ঢেউ খেলানো বুকের মাঝে। লম্বাটে পুরুষালী গ্রীভা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে তরতাজা রক্তস্বর। অথচ নিজের দগদগে ক্ষতর কথা বেমালুম ভুলে গিয়ে চেতনাহীন পেল্লব অপসরিটাকে চোখ দিয়ে গ্রাস করে নিচ্ছে মাফিয়া বস। স্ফটিকের মৃদু আলোয় কিয়তক্ষণ নিষ্প্রবচকে ভীত মেয়েটাকে পরখ করে ঠোঁট বাহলো এরিস। অতঃপর জীবের ডগায় গাল ঠেলে হাসকি স্বরে বলে ওঠে, তোমার ডেস্টিনিতে ভিলেনি লেখা আছে, তাহলে অযথা হিরোর খোঁজ কেন করছো প্রেম আমার? আজ ভোর সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা। হঠাৎ এত কাপড় ভেজানোর কারণ জানতে চাইলে ঈশানীকে বলেছে, ওয়েদার চেক করেছিলাম, আগামীকাল তাপমাত্রা 1 ডিগ্রিতে পৌঁছাবে, মানে হালকা রোদ বরফ গড়লেও শুরু করবে। তাই তাড়াহুড়ো করে এগুলো পরিষ্কার করে রাখছি, যাতে সকাল সকাল শুকোতে দেওয়া যায়। ফ্লোরার জবাব শুনে ফোঁস দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঈশানী। আজ আর ওর মাঝে ভাবান্তর নেই কোনো। অযাচিত ভাবনার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা। ঈশানীর উদাসীন মুখশ্রী নজর এলে ভ্রুকুচকে বাদামি চোখ জোড়া ছোট ছোট করে ফেলল ফ্লোরা। সহসা কাপড় চোপড় সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বলল, এই মেয়ে, কি এত ভাবছো তখন থেকে? ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল ঈশানী। এক আকাশসম টানাপোড়েনের তোপে গালের ওপর এক হাত ঠেকিয়ে চিন্তিত স্বরে জবাব দিল, আমার না কালকে রাতের কিছুই মনে পড়ছে না ফ্লোরা। এতে আবার চিন্তার কি আছে? সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পড়ে পড়ে ঘুমাচ্ছ। হাতের কাজ করতে করতে ঠোঁট উল্টে প্রতিউত্তর করলো ফ্লোরা, না তেমন কিছুই না, আসলে রুমের কোথাও আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না, তাই। এমনকি লাউঞ্জেও না, মনের ভুলে কোথায় যে রাখলাম কে জানে। ভবঘুরে মেয়েটা আর কিছু বলবে তার আর ফুরসত দিল না ফ্লোরা। ইস্যুকে মাঝপথে থামিয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে হাত ভর্তি সাবান ফেনা নিয়েই ছুটে গেল লাউঞ্জের দিকে। ফ্লোরার গতিবেগ পর্যবেক্ষণ করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উকি দিল ঈশানী। দেখলো মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করছে টমেটো প্রিন্স। ঈশানীর জানামাতে এই লোককে দু চোখে দেখতে পায় না ফ্লোরা, তাহলে আজ হঠাৎ এত তাড়া কিসের ওর? লাউঞ্জের ওদিকে দাঁড়িয়ে ওভারকোটের বরফগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল অ্যালেক্স। ঠিক সে সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা। ফ্লোরাকে দেখা মাত্র ওই হাতের কাছে থমকে যায় লোকটার। অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা। অগত্যায় বেহায়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইল সোনালি চুলের দুধে আলতা গরনের ফর্সা মেয়েটার মুখ পানে। টমেটো প্রিন্সের এহেন ধ্যানমগ্ন চাউনিতে কিঞ্চিত বিব্রত ফ্লোরা, তাও জড়সড় হয়ে দাঁড়িয়ে ওকে কুর্নিশ জানালো রুশ মেয়েটা। ঠান্ডা গলায় বলল, কালকের কর্মকাণ্ডের জন্য আমি ভীষণ লজ্জিত, পারলে ক্ষমা করে দেবেন। মেয়েটার সুশ্রী মুখ থেকে বের হওয়া মুক্তদানার মতো বাক্যগুলো কামনার ঢেউ তুলে দিল টমেটো প্রিন্সের উদ্ভ্রান্ত হৃদয়ে। সে ধীর পায়ে সামনে এগিয়ে আস্তে আস্তে ঈষৎ রাগত স্বরে বলে, ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে? উদ্বিগ্ন হয়ে চোখ তুলল ফ্লোরা। অ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে ওর সোনালি চুলে 2 আঙুল বুলিয়ে বলল, আই রিপিট, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। লোকটার প্যাঁচানো কথার ভরকালো মেয়েটা সহসা চোখ মুখে কালো করে বলল, কেন এভাবে বলছেন? দেখুন, আপনি যদি চান তো আমি নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি, তবু অহেতুক ঝামেলা করবেন না দয়া করে। কপট হাসিতে ঠোঁট প্রসারিত করল অ্যালেক্স। বলল, বুঝি না, রিশঙ্কা সবসময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকে পেন্ট হাউসে রেখে দেয়? কি বললেন? ফ্লোরার কথায় প্রত্যুত্তর লোকটা চোখ নামিয়ে বলে ওঠে, তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই, চাইলে অন্য কিছু। নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না অ্যালেক্স, তার আগেই পেছন থেকে তীক্ষ্ণ স্বরে গলা ছেড়ে ডেকে ওঠে তুষার, ফ্লোরা! তুষারের হঠাৎ ডাকে লাফিয়ে ওঠে চকিতে পেছনে ঘুরে ফ্লোরা। দেখলো লম্বা পা ফেলে এদিকেই এগিয়ে আসছে তুষার। ওর মুখভঙ্গিমা এখনও স্বাভাবিক, তবে রক্তিম কটমটের চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ফ্লোরার ভাবনার মাঝে লাউঞ্জে এসে দাঁড়িয়ে পড়ে তুষার।
অতঃপর কোনোরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর ফেনা মিশ্রিত হাতটা খপ করে চেপে ধরে হ্যাঁচকা টানে অ্যালেক্সের থেকে কয়েক হাত দূরে সরিয়ে এনে দাঁড় করালো ফ্লোরাকে। হাতের ব্যথায় মেয়েটা মৃদু আর্তনাদে করে উঠলে ওর পানে চেয়ে গমগমে আওয়াজ প্রশ্ন ছড়ে তুষার। এখানে কি? তুষারের ক্ষীণ হয়ে যাওয়া রক্তিম চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস পেল না ফ্লোরা। সহসা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই অ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার। ধারালো কণ্ঠে বলে, এখানেই ওয়েট করুন 5 মিনিট, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। কথাটা শেষ করে অ্যালেক্সের প্রত্যুত্তরে অপেক্ষা না করে ফ্লোরা সমেত কিচেনের দিকে চলে গেল তুষার। ভেতরে গিয়ে মেয়েটাকে স্থির দান করিয়ে তারস্বরে বলে, কালকে তোমায় নিষেধ করিনি? বলিনি ওই গর্ধবটার সামনে না যেতে? তাহলে আজ আবার ঢ্যাং ঢ্যাং করে ওখানে কেন গেলে? শুষ্ক একটা ঢোক গেলে কণ্ঠনালীর ভেজালো ফ্লোরা। মুখ কাচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালালো কিয়তক্ষণ। আসলে আমি ভেবেছিলাম কালকে আমার বোকামের জন্য যদি আপনাদের কিছু। বাক্য সম্পূর্ণ করার আগেই ওকে মাঝপথে ধমকে ওঠে তুষার। একরত্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে, জাস্ট শাট আপ। টমেটো প্রিন্সকে কী ভাবো তুমি? ওর জন্যই কী বা হবে আমাদের? লিসেন ফ্লোরা, আমি তোমাকে বড়সড় একজন মাফিয়াদের সঙ্গে বিয়ে দেব। তুমি হবে মাফিয়া কুইন। কেন, এক মাফিয়া কিং এর মনের সম্রাজ্ঞী, তার বিশাল টেরাটরি একমাত্র রানী। আর তুমি কি না ভয় পাচ্ছ সামান্য ড্রাগ ডিলার টমেটো প্রিন্সকে? আশ্চর্য! এতক্ষণ যা বলেছিল, কিন্তু শেষ বাক্যগুলোতে নাজুক হৃদয়টা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্লোরার। নিজের অজান্তেই ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেয়েটার আদুরে মুখমণ্ডল। কখন যে জলে জোয়ার ধরে ভরে উঠল দুচোখের স্বর্ণিকায় কোটর, সে কথা বলা বাহুল্য। তুষার ভেবেছে বকাবকিটা একটু বেশি হয়ে গেছে বোধহয়, তাই হয়তো মেয়েটা কাঁদছে। সহসা কোনোরূপ কথা না বাড়িয়ে ফ্লোরাকে একটু একাকী সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনা বাক্যে প্রস্থান করলো সে। ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে ঈশানী। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, তুমি এসব করেছো কাল রাতে? তাহলে ভাবো, আমার তো কিছু মনেই নেই। আমি যেন আরও কি ভুল করে বসে আছি। ঈশানী কথা বলছিল অনর্গল। তখনই ওর চোখ আটকালো ফ্লোরার বিমর্ষ অক্ষিপুটে। যতই বকাবকি শুনুক না কেন, মেয়েটাকে এর আগে কখনো এমন বিধ্বস্তরূপে আবিষ্কার করেনি ঈশানী, আজই প্রথমবার। চাঞ্চল হাসিমুখী মেয়েটার হলোটা কি হঠাৎ? মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষণাৎ মৃদুস্বরে জিজ্ঞেস করলো ঈশানী। বলল, ফ্লোরা, কি হয়েছে তোমার? আজ আর একগাল হেসে প্রত্যুত্তর করল না ফ্লোরা, বরং ইস্যুর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুছতে মুছতে এক ছুটে চলে গেল নিজের কক্ষে। আজকের পর্বটা এখান অবধিই রাখলাম। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন। ততক্ষণের জন্য টাটা।